নমস্কার। বেশ কিছুদিন যাবতই আমরা লক্ষ্য করছি যে মানুষের রত্ন ধারণ সম্পর্কে খুব একটা ধ্যান ধারণা পরিষ্কার নয়। অনেকেই আমাকে প্রশ্ন করছেন, আমার তো এইখানে এই স্থানে এই আছে, ওই আছে, আমার কোন রত্ন ব্যবহার করা উচিত? আমার তো লগ্ন মকর, আমি কি পলা পড়তে পারবো? সামান্য বেসিক যে জিনিসগুলো সেগুলো মানুষ কিন্তু ঠিক বোঝার চেষ্টা করে না। আজকে একটু পারলে কাগজ আর একটা পেন নিয়ে বসুন। যে কথাগুলো বলছি একটু লিখে নিলে আমার মনে হয় ভালো হবে, নালে কিন্তু আপনাকে এই প্রোগ্রামটা আবার রিভিউ করে শুনতে হবে। আমরা আজকে আলোচনা করব আমাদের যে 12টা রাশি তার শ্রেণী বিভাগ, যে আমাদের 9টা প্ল্যানেট, 7টা প্ল্যানেট আর 2টো শ্যাডো, তাদের শ্রেণী বিভাগ এবং রত্নের শ্রেণী বিভাগ, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার লগ্ন অনুযায়ী কোন রত্নটি আপনার জন্য শুভ আর কোন রত্নটি আপনার জন্য প্রয়োজনীয় নয়। তো একটা কাগজ কলম নিয়ে বসে পড়ুন। আপনি দুটো সেকশন করুন, সেকশন 1, সেকশন 2। প্রথমে একটু রাশিগুলোকে লগ্ন রাশিগুলোকে একটু বুঝে নিন। মেষ, বৃশ্চিক, কর্কট, সিংহ, ধনু, মীন, এটা সেকশন 1-এ লিখে রাখুন। এবারে তার ডান দিকে আপনি লিখুন কন্যা, মিথুন, তুলা, বৃষ, মকর, কুম্ভ। হয়ে গেল 6টা 6টা 12টা। এইবারে আপনি প্ল্যানেটগুলোকে, সেকশন 1-এর প্ল্যানেটগুলোকে লিখুন। রবি, মঙ্গল, বৃহস্পতি। চন্দ্রকে দুজনের মাঝখানে রাখবেন, কেন চন্দ্র কারো শত্রু নয়, কিছু নয়। সেকশন 2-তে রাখুন শনি, বুধ আর শুক্র। তা আপনার কাছে রাশি আর গ্রহের শ্রেণী বিভাগ হয়ে গেল, সেকশন 1, সেকশন 2। এবারে রিলেভেন্ট যে জেমস্টোনগুলো সেগুলো লিখুন সেকশন 1-এ। সেকশন 1-এর হচ্ছে চুনি, পোকরাজ এবং পলা, আর চন্দ্রের জন্য মুক্ত বা মনুষ্ঠন। সেকশন 2-এর জন্য পান্না, নীলা এবং হীরা। তা আপনি বুঝে গেলেন যে আপনার সেকশন 1-এর রত্ন এবং রাশি কারা, সেকশন 2-এর কারা। এবার আপনি দেখুন আপনার লগ্ন কোনটা, সেকশন 1 না সেকশন 2। তো যদি সেকশন 1 হয় তা আপনি সেকশন 2-তে আপাতত ধামাচাপা দিয়ে রাখুন, দেখবেন না। এবারে আপনি আপনার চার্ট, লগ্ন চার্টটা আপনার সামনে রাখুন। চার্টটা সামনে রাখুন। কয়েকটা কন্ডিশন আমি বলে দিচ্ছি যে রত্ন যে আমরা অ্যাপ্লাই করি তার কতগুলো টেকনিক। প্রথমে লগ্নপতি। লগ্নপতি যেখানে 10 থেকে 20 ডিগ্রি তার পাওয়ার আছে, সেই রকম সিচুয়েশন। এই লগ্নপতি আপনার হাউসের যে কোনো জায়গায় যদি ফিজিক্যালি যদি এক্সিস্ট করে, সে লগ্নপতিকে কিন্তু সরাসরি আপনি পাথর দিতে পারেন, স্টোন দিতে পারেন। সে যদি ত্রিকভাবেও অবস্থান করে কিন্তু লগ্নপতি, তাকে কিন্তু সরাসরি স্টোন দেওয়া যায়। এবারে মনে করুন লগ্নপতি বলহীন বা বৃদ্ধাবস্থা, 0 to 5, 25 থেকে 30, সেই ক্ষেত্রে সেই লগ্নপতি যদি শুভভাবে থাকে তাকে রত্ন দিতে পারবেন, কিন্তু যদি ত্রিকভাবে অবস্থান করে 6, 8, 12-তে, রত্ন দিয়ে কিছু করতে পারবেন না। তখন তাকে আপনাকে উপরত্ন আর কিছু আধ্যাত্মিক প্রতিকার করে তাকে তুলতে হবে। 0 ডিগ্রির যে কোনো লগ্নের রাশি, সে কিন্তু এমনিতেই ফলদানে অসমর্থ। তাকে আপনি পাথর দিয়ে যতই টানাটানি করুন, খুব একটা রেজাল্ট এখানে পাবেন না। সেই ক্ষেত্রে কিন্তু লগ্ন বলহীন হওয়ার জন্য বাকি সেকশনগুলো কিন্তু প্রভাবিত খুব একটা হয় না। তখন তার বিভিন্ন আধ্যাত্মিক প্রয়োগ করতে হয়। এটা হলো লগ্নের ব্যাপার। এবার লগ্নের তো মিত্র গ্রহ আছে। সেই মিত্র গ্রহগুলো এবারে আবার ভালো করে এবারে এই স্থানটা লক্ষ্য করবেন। সেই মিত্র গ্রহগুলো যদি 1, 4, 7, 10 এই হাউসে থাকে, 1, 5, 9-এ যদি থাকে, তাকে অবশ্যই সরাসরি রত্ন দেবেন, সরাসরি। এবারে মিত্র গ্রহ তো দেখবেন আরো একজন আছে। তো আপনার খুব সৌভাগ্য হলে হয়তো দুজনের জন্য জেমস্টোনের সুটেবল পজিশন আসবে, আরেকজন গিয়ে দেখবেন শত্রু স্থানে বা ত্রিকভাবে সে অবস্থান করছে। অনেকেই একাদশ স্থানের জন্য রত্ন দিয়ে ফেলেন। এবারে আপনি যদি আপনার লগ্ন থেকে শুরু করে অ্যান্টি ক্লকওয়াইজ কাউন্ট করেন, আপনি দেখবেন একাদশ স্থানটা সবসময়ই আপনার শত্রু গ্রহের আন্ডারে।
আপনি যদি মেষ থেকে শুরু করেন, দেখুন মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ। তাহলে একাদশ স্থানের অধিপতি কে হয়ে গেল? কুম্ভ মানে শনি। মেষ কার লগ্ন? মঙ্গল। তো মঙ্গলের জন্য শনি হয়ে গেল বিপরীত ধর্মী। এই ক্ষেত্রে যদি আপনি শনির প্রতিকার আর মঙ্গলের প্রতিকার না করেন, অবশ্যই ভালো ফল পাবেন। কিন্তু যদি আপনি বাই চান্স ওইখানে শনিকে পাওয়ার দিয়ে দিলেন, ওইখানেই কিন্তু সমস্যার জট তৈরি হয়। তো যে গ্রহটা ন্যাচারালি আপনাকে একটা ভালো ফল দিতে এসছে, আপনি তাকে কান ধরে টানছেন, এই আমি তোকে পাওয়ার দিচ্ছি, তুই একাদশ স্থানের অধিপতি, আমাকে পয়সা দিবি। সে পয়সা তো দেবে না, উল্টো আপনার পয়সা কেড়ে নেবে। এবারে আপনি বুঝে গেলেন যে আপনার বন্ধু গ্রহ যদি কেন্দ্র বা ত্রিকোণে অবস্থান করে, তাহলে আপনি অবশ্যই তাকে রত্ন দিতে পারবেন। আর যদি মনে করুন সে ত্রিকভাবে অবস্থান করে, তখন তাকে চেষ্টা করবেন আধ্যাত্মিক উপায় রুদ্রাক্ষ রেমেডি করে তাকে ঠিক করা। এবারে আপনি চলে আসুন আপনার বিপরীত দিকে। এবারে আপনার সমস্ত শত্রু গ্রহরা রয়েছে, যারা আপনার মিত্র নয়। যদি আপনি সেকশন 1-এর হয়ে থাকেন, শনি বুধ শুক্র হয়ে গেল আপনার জন্য ক্ষতিকারক। এবারে উনি হয়তো দশম স্থান আর একাদশ স্থানের অধিপতি। এই শনিকে তখন আপনাকে কি করতে হবে? রুদ্রাক্ষ দান করতে হবে। বা শনি যদি 6, 8, 12-তে বসে থাকে মারক হয়ে, মানে একাদশ স্থানে তো ন্যাচারালি ভালো ফল দেবে, সেখানে আপনার কিছু না করলেও হয়তো চলবে। কিন্তু যেখানে 6, 8, 12-তে অবস্থান করবে, সেখানে সে মারক হয়ে যায়, সাংঘাতিক মারক হয়ে যায়। তখন তাকে সেই গ্রহটির এনার্জিকে কিন্তু ডিস্ট্রিবিউট করতে হয়, দান করতে হয়। মানে শনির যেসব বস্তু সেগুলোকে দান করা, শনির কোনো রং ব্যবহার না করা। আমি শনি উদাহরণ হিসাবে বলছি, সে শুক্র হলে তাই সেম জিনিস। কোনো জিনিসকে দান করে দেওয়া, তাকে আর গ্রহণ করবেন না। সেই ক্ষেত্রে যদি আপনি ভুল করে, মনে করুন আপনি মেষ লগ্নের জাতক জাতিকা, শনি আপনার বসে আছে অষ্টমে, আপনি দম করে কি করলেন, আরে বাবা অষ্টমে বসে আছে তো ক্ষতি করছে, একটু নীলা করে ফেলি, বাট হয়ে গেল আপনার লাইফের দি এন্ড। মানে সেখানে অ্যাক্সিডেন্ট করানো, দুর্ঘটনা করানো, আয়ু ক্ষয় এসব করে ফেলবে। যদিও শনি সাধারণত অষ্টম ঘরে আয়ু বৃদ্ধি করে থাকে, কিন্তু তাকে আপনি যখনই পাওয়ার দিয়ে দিলেন, তখনই তার আর মাথার ঠিক নেই। এইভাবে আপনাকে প্রথমে হরোস্কোপটা নিয়ে বসে প্রথমে লগ্নটাকে 1 লিখবেন, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 লিখবেন। তার মধ্যে যেখানে দেখবেন 6, 8 আর 12, সেই জায়গাগুলো গোল গোল করে রাখবেন। সেই জায়গাতে যদি কোনো লগ্নপতি থাকে অবস্থান করে, তো লগ্নপতিকে আপনি সরাসরিও পাওয়ার দিতে পারেন, ইনডাইরেক্ট ওয়েতেও দিতে পারেন। লগ্নপতির বান্ধব যদি কোনো গ্রহ থাকে, তাকে অল্টারনেটিভ জেমস্টোন দিতে পারেন, সরাসরি প্রতিকার করবেন। এবারে যদি কোনো শত্রু গ্রহ স্থানে অবস্থান করে, সে তখন মারকত্ব বৃদ্ধি করে, তাকে অতি অবশ্যই রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার করবেন এবং অন্য কোনো কিছু করবেন না। অনেক ক্ষেত্রে দেখবেন 4টে 5টা গ্রহ একটা হাউসের মধ্যে বসে থাকে, এই ক্ষেত্রে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হয়। এই সময় কিন্তু কোনো রত্ন ধারণ সম্পূর্ণরূপে বর্জনীয়। আপনি দেখবেন যে তার মধ্যে আপনার মিত্র গ্রহ কারা, সেই মিত্র গ্রহগুলোকে প্রথমে চেষ্টা করবেন মানে রুদ্রাক্ষ বা আধ্যাত্মিক উপায় ঠিক করা। আর শত্রু গ্রহকেও কিন্তু আপনাকে আধ্যাত্মিক উপায় ঠিক করতে হবে। নালে কিন্তু যে হাউসে ওই 4টে 5টা গ্রহ বা 6টাও তো দেখেছি আমরা, যে 5টা গ্রহ অবস্থান করছে, সেই হাউসটা কিন্তু শেষ করে ফেলে। আজকে যে আমাদের আলোচনার বিষয়, অনেকেই দেখবেন একাদশ স্থানের জন্য দুম করে একটা রত্ন করে ফেলবে। কোনো মনে করুন যে মেষ লগ্নের জাতক, একাদশের অধিপতি শনি একটা নীলা পরে বসে আছে, সেই মানুষটির জীবনে যত সর্বনাশ সেই শনি করে দেবে আপনি কল্পনা করতে পারবেন। কিন্তু শনিকে যদি আপনি কিছু না করেন, সে ন্যাচারালি ভালো ফল দেওয়ার জন্য কিন্তু সে একাদশপতি হয়েছে। অটোমেটিক আপনি যদি পরিশ্রম করেন, ন্যাচারালি ফল দেবে। কিন্তু আমাদের তো বেশ খাটবো না, পয়সা চাই, সেই ক্ষেত্রে শনি হয়ে যায় অত্যন্ত মারক। ঠিক সেইভাবে আপনি অন্য আরেকটা যদি আপনি লগ্নের কম্পেয়ার করেন, মনে করুন তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, রবি হয়ে গেল একাদশপতি। তা আপনি যদি তুলা লগ্নের জাতক জাতিকা হন, আপনি চুনি যদি ভাবেন আমি পড়ে আমার জীবনে উন্নতি হয়ে যাবে, আপনার সর্বনাশ হয়ে যাবে। সব সময় দেখবেন একাদশ স্থানটা মানে আপনার অপোনেন্ট প্ল্যানেট তাদের আন্ডারে থাকবে। মানে আপনি যে কোনো লগ্ন ধরে চলবেন, একাদশ স্থান সবসময় দেখবেন আপনার অপোজিট প্ল্যানেটের হাতে। এমন তৃতীয় স্থানও তাই থাকে, যার জন্য 2, 3ও চিন্তা করে দিতে হয়।
তো আপনার আজকের আলোচনাতে আমরা এটা বুঝতে পারলাম যে লগ্নপতি যদি লগ্নে অবস্থান করে বা মানে যে কোনো স্থানে অবস্থান করে তাকে কিন্তু একটু ক্যালকুলেশন করে স্টোন দেওয়া যায়। যদি ভাবে অবস্থান করে তাকে অল্টারনেটিভ ওয়েতে দিতে হবে, আপনাকে উপরত্ন রত্নও দিতে পারে। লগ্নপতির বান্ধব যদি কোনোভাবে ভাবে অবস্থান করে তখন তাকে তাদের অল্টারনেটিভ স্টোন দেবে। মনে করুন শুক্র বসে আছে ষষ্ঠপতি হয়ে, ফিজিক্যালি যেখানেই থাকুক, শুক্রকে আপনি তখন জারখান দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু হীরা পড়াবেন না, তাতে কিন্তু নেগেটিভ প্রভাব আসবে। এইভাবে দেখুন, এই রত্ন একটা বিচার মানুষ প্রত্যেকেই পায়, কিন্তু যখনই সেই বিচারের প্রতিকারগুলো আমরা দেখছি সেখানে কিন্তু একটা বিরাট বড় মানে গ্যাপিং থাকছে। সর্বশেষে দেখবেন এই যে রাহু কেতু, এদের কোনো রাশি নেই কিন্তু এদের নক্ষত্র আছে। রাহুর নক্ষত্র যেমন হচ্ছে স্বাতী, আদ্রা, শতভিষা, কেতু হচ্ছে অশ্বিনী, মঘামূল। তো এই নক্ষত্রগুলোকে সরাসরি রাহু কেতু কিন্তু নিয়ন্ত্রণ করে না। যেমন রাহুর নক্ষত্রগুলোকে নিয়ন্ত্রণ করে শনি আর শুক্র, ঠিক তেমনভাবে কেতুর নক্ষত্রগুলোকে রুলিং করে কি মঙ্গল আর বৃহস্পতি। অতএব যদি আপনার জন্ম নক্ষত্রে রাহু বা কেতুর কোনো নক্ষত্র হয়ে থাকে অবশ্যই ফলো করবেন, নক্ষত্রকে আধ্যাত্মিক ওয়েতে কিভাবে বুস্ট করতে হয় সেগুলো দেখবেন। আর সেই সময় আপনি খেয়াল রাখবেন সেই নক্ষত্রটি শনি শুক্রের আন্ডারে না বৃহস্পতি আর মঙ্গলের আন্ডারে। যদি বৃহস্পতি মঙ্গলের আন্ডারে থাকে, যেমন অশ্বিনী, মঘামূল, তো তাহলে বৃহস্পতি আর মঙ্গলের ট্রিটমেন্ট করলেও কিন্তু ওগুলো ভালো থাকবে। তো রাহু কেতুর জন্য, যার জন্য যেহেতু এদের কোনো রাশি নেই, ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, রাহু কেতুর জন্য কেউ কোনো স্টোন ব্যবহার করবেন না। যারা ব্যবহার করবেন তাদের নিজেদের দায় দায়িত্বে নিয়ে করবেন। কেউ বলেছে, হয়তো হতে পারে রাহু পঞ্চমে আছে, নবমে আছে, বললো আপনাকে একটা গোমেদ পড়ুন, নেওয়া না নেওয়া আপনার ব্যাপার। তো আমরা সর্বান্তকরণে আপনাকে অনুরোধ করব এই দুটো রত্ন ব্যবহার করবেন না। কেতুর একটা বিশেষ স্থানে আপনি ব্যবহার করতে পারেন, যদি আপনার সংসার না থাকে, আপনি আধ্যাত্মিক মানুষ হন, কেতুর পড়তে পারেন, মানে ক্যাশে। এইভাবে রত্নকে ব্যবহার করুন, জীবন উন্নতি আসবে। নমস্কার। ওম নমঃ শিবায়।